এই কোশ্চেন গুলো এইবারে আসবেই আসবে, কারণ এগুলো আসার চান্স অনেক 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 বেশি। পুরো এরকম চুটকিতে শেষ হয়ে যাবে, শুধু দেখবে আর উত্তর হয়ে যাবে, দেখবে উত্তর হয়ে যাবে, এমন সহজ করে দেবো তোমাদের কাছে চ্যাপ্টারগুলো। খুব বেশি লিখতে হবে না, খুব কমও লিখতে হবে, এমন অ্যাকুরেট আমি বলবো। সেই অ্যাকুরেট শুধু ওইটুকুই যদি আমরা লিখি তাহলে কিন্তু সম্পূর্ণ আমাদের হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা পাস ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আজকে আমি কিন্তু অত্যন্ত খুশি এবং তোমাদের সঙ্গেও সেই খুশিটা একটু শেয়ার করতে চাই। আজকে আমাদের চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং সেই খুশিতে তোমাদের জন্য বিশেষ করে বংশগতির ওপর এমন একটা টপিক নিয়ে আমি চলে এসেছি, এমন একটা সুপার মক নিয়ে আমি চলে এসেছি যে সুপার মক থেকে কোশ্চেন কিন্তু এইবারে মাধ্যমিকে অবশ্যই করে মোস্ট এক্সপেক্টেড এবং থাকার চান্স অনেক 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 বেশি। কেন? কারণ সেই কোশ্চেনগুলোই কিন্তু এইবারে মাধ্যমিকের জন্য সিলেক্ট করা হয়েছে, যেগুলো আগের বছর মোটামুটি লেস ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই বছরে মোর ইম্পর্টেন্ট। সেই জন্য শুধুমাত্র তোমাদের জন্য এই চ্যানেলের মধ্যে আমি সুপার মক 3 নিয়ে চলে এসেছি। যে সুপার মক 3 এর ভেতরে আমি 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ইন ডিটেল খুব গুরুত্বপূর্ণ ভাবে এবং প্রত্যেকটা ভিডিওর যে আগের রেফারেন্স আছে সেই রেফারেন্স দিয়ে আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের সেই ভিডিও থেকে উত্তরগুলোকে খুঁজতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো চলো ভয় নয় বাজিমাত করার জন্য শুরু করা যাক। এবং আমরা যেভাবে বাজিমাত করব সবাই কিন্তু শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে দেখবে যে এইভাবেও কিন্তু এত সহজে জীবন বিজ্ঞানে মাধ্যমিকে 100 তোলা সম্ভব। ঠিক আছে, তাহলে চলো বাজিমাত করার জন্য নেমে পড়া যাক। এবং এই যে প্রশ্নগুলো নিয়ে আজকে আমি কথা বলবো সেই প্রশ্নগুলো কিন্তু কোথাও তোমরা ইউটিউবে পাবে না। আমাকে দেখে হয়তো কেউ বানিয়ে নিতে পারে পরবর্তীতে, কিন্তু আমি এই প্রশ্নগুলো নিয়ে প্রথম কথা বলছি, কারণ এই প্রশ্নগুলো এইবারের জন্য সব থেকে বেশি 99% চান্স হলো এই কোশ্চেনগুলো আসার। ঠিক আছে, তাহলে চলো বাজিমাত করার জন্য নেমে পড়া যাক। তো প্রথম যে কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন দেখবে একদম ললিপপ টাইপের কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। তোমাদের মনে হতে পারে যে দাদা এগুলো এমন কি বিশেষ বিশেষ কোশ্চেন? বিশেষ বিশেষ কোশ্চেন আছে, দাঁড়াও। প্রথমেই কি তোমাকে একদম পোলাও মাংস দিয়ে দেবে? প্রথমে তো ধীরে ধীরে তো ওয়ার্ম আপ হবে, প্রথমে তো বেসিক জিনিসগুলো একটু দেখে নেওয়া হবে, তারপরে তো আসল খেলা শুরু হবে। তো প্রথমে যে কোশ্চেনটা চলে আসছে 2 নাম্বারের ভেতরে, সেটা হলো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি। আমরা পড়েছিলাম একদম ভিডিওর যে প্রথম পার্টটা রয়েছে বংশগতি, সেখানে তোমরা পেয়ে যাবে। আমি তাও বলে দিচ্ছি যে প্রকট বৈশিষ্ট্য মানে হলো কোনো একটা হেটারোজাইগাস জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। ভালো করে শুনবে, হেটারোজাইগাস জীবের মধ্যে ধরো ক্যাপিটাল টি স্মল টি এরকম একটা জীব আছে। এই জীবের ভেতরে, এই হেটারোজাইগাস জীবের ভেতরে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে সেই বৈশিষ্ট্যটি হলো একটা প্রকট বৈশিষ্ট্য, এবং এই স্মল টি এর বৈশিষ্ট্যটা কিন্তু অপ্রকাশিত হয়েই রয়ে যাচ্ছে, প্রকাশিত হচ্ছে না। তার মানে সেটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল, হেটারোজাইগাস জীবের ভেতরে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলি আমরা প্রকট, এবং একই জিনিস হেটারোজাইগাস জীবের মধ্যে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত অবস্থায় থাকে বা প্রকাশিত হতে পারছে না সেই সমস্ত বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অথবা একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয়, সংকরায়নের ফলে যে উদ্ভিদ উৎপন্ন হচ্ছে বা যে জীব উৎপন্ন হচ্ছে তার মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে সেটাকেও আমরা বলে থাকি প্রকট বৈশিষ্ট্য। অথবা যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত অবস্থায় থাকছে সেটাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দিয়ে আমরা বলে দেবো যে মটর গাছের সংকর লম্বা, উদ্ভিদের ক্ষেত্রে জেনোটাইপ হলো ক্যাপিটাল টি স্মল টি। আমাদের কিন্তু কম্প্যাক্ট উত্তর লিখতে হবে। কম্প্যাক্ট উত্তর লিখলে কি হবে, আমাদের মাধ্যমিকে কাটার নাম্বার কোথাও কিচ্ছু থাকবে না। কারণ কোন ঠাকুর, বারবার বলেছি আমি, কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট সেটা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু সেটা জানি না। সেই জন্য সব ঠাকুর যাতে সন্তুষ্ট হয়ে যায় আমাদের সেইভাবে খাতাটা লিখতে হবে। তারপরে চলে আসো জেনোটাইপ এবং ফেনোটাইপের মধ্যে দুটি পার্থক্য। প্রথম পার্থক্য কি হবে? প্রথম পার্থক্য হলো জেনোটাইপ মানে হলো জিনগত বৈশিষ্ট্য, কোন জীবের জিনগত বৈশিষ্ট্যকে আমরা বলি জেনোটাইপ, আর ফেনোটাইপ মানে হলো কোন জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে ফেনোটাইপ। এটা হয়ে গেল প্রথম পয়েন্ট দুটোর রেসপেক্ট। আর জেনোটাইপ কি? জেনোটাইপ হলো সাধারণত একটা জিনগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত জেনেটিক পরীক্ষা নিরীক্ষা হয় সেই সমস্ত জেনেটিক বা জিনগত পরীক্ষার মাধ্যমে সেই জিনগত সংযুক্তিটাকে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। মানে ধরো আমার কাছে দুটো লম্বা উদ্ভিদ রয়েছে, কিন্তু এরা তো বাহ্যিকভাবে আমার কাছে লম্বা, এরা কি সত্যিই বিশুদ্ধ লম্বা নাকি সত্যিই সংকর লম্বা সেটা তো আমায় জানতে হবে।
জানার জন্য আমাদের কি করতে হবে, জেনেটিক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা জানতে পারলাম যে এই যে লম্বাটা ছিল তার জিনোটাইপ হলো ক্যাপিটাল টি স্মল টি, এবং এই যে লম্বাটা ছিল তার জিনোটাইপ হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তার মানে আমরা জিনগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো একটা জীবের যে জিনগত সংযুক্তি সেটাকে আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। কিন্তু ফেনোটাইপকে আমরা খালি চোখেই কিন্তু দেখতে পাই বা খালি চোখেই নির্ণয় করতে পারছি। যেমন এই দুটো উদ্ভিদ যে লম্বা সেটাকে আমরা খালি চোখেই দেখে বলে দিতে পারছি, কিন্তু কিছু কিছু মাইক্রো জীব রয়েছে, এগুলো তো হয়ে গেল ম্যাক্রো, এগুলো তো হয়ে গেল বড় বড়, মটর গাছ বড় হয়, বাহ্যিক বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ম্যাক্রো জীবের ক্ষেত্রে। কিন্তু ধরো কিছু কিছু মাইক্রো জীব রয়েছে, তাদেরকে আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না, সেই জন্য তাদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, মাইক্রোস্কোপের তলায় দেখতে পাচ্ছি। যেহেতু খুব ক্ষুদ্র, সেই জন্য মাইক্রোস্কোপের তলায় আমাদের দেখতে পাচ্ছি। এটা হয়ে গেল প্রথম দুটো প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা চলে আসছে সেটা হলো, কখনো কন্যা সন্তানের হিমোফিলিয়া হবে তা পানেট স্কয়ার বা চেকার বোর্ডের সাহায্যে দেখা। কন্যা সন্তানের হিমোফিলিয়ার কথা বলা হচ্ছে। কন্যা সন্তান আমরা কি করেছিলাম, আমরা দেখেছিলাম আগে এইরকম ভাবে আমাদের লিখে নিতে হবে সাইডে, আমরা ব্যাক ক্যালকুলেশন শুরু করব। আমরা ব্যাক ক্যালকুলেশন শুরু করব। এবার ব্যাক ক্যালকুলেশনে আমাদের প্রথমেই কি বলে দিয়েছে, কন্যা সন্তান হিমোফিলিয়া মানে XH XH, তাই তো। এবারে একটা XH তো আসছে পিতার থেকে, এবং আরেকটা XH কার থেকে আসছে, মাতার থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পিতার ক্যারিওটাইপ কি লিখবো, XHY লিখতে পারি, এবং মাতার যে ক্যারিওটাইপ সেটাকে আমরা XH প্লাস XH লিখতে পারি, কারণ এখান থেকে একটা XH তৈরি হচ্ছে এবং এখান থেকেও একটা XH তৈরি হচ্ছে, এবং এদের দুজনের মিলনের ফলে কিন্তু তৈরি হচ্ছে একটা কন্যা সন্তান। এবার সেটা কি বলেছে, এবার চেকার বোর্ডের সাহায্যে দেখো। আমি তোমাদের চেকার বোর্ড শিখিয়েছি যে এইরকম করে এবারে বক্স কাটবে, বক্স কেটে এখানে লিখবে XH প্লাস XH, আর এখানে লিখবে XH, আর এখানে লিখবে Y। এবারে এখানে চিহ্নটা দেবে যে কোনটা পুরুষ এবং কোনটা মাতা, সেটা হয়ে গেল। তারপরে এখানে আমরা লিখে দিলাম XH প্লাস XH, এখানে হয়ে গেল XH XH, এখানে হয়ে গেল XH প্লাস Y, এবং এখানে হয়ে গেল XH Y। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা এই যে কন্যা সন্তানকে পেয়ে গেলাম যে হবে হিমোফিলিয়ায় সম্পূর্ণরূপে আক্রান্ত। এবার তোমরা যখন করবে, আমি তো এটা করলাম, টাইপটা এরকম ভাবেই করতে হবে, কিন্তু তোমরা এরকম পরপর সুন্দর করে লিখবে, এটাকে একটা বক্স বানাবে, বক্স বানিয়ে সুন্দর ছক কাটবে, এর মাথায় লিখবে F1 জনুর চেকার বোর্ড বলে, এগুলো লিখতে হবে। এগুলো না লিখলে কিন্তু নাম্বার দেবে না। আমি শুধু তোমাদের কতটা লিখতে হবে, কতটা, খুব বেশি লিখতে হবে না, খুব কমও লিখতে হবে না, এমন অ্যাকুরেট আমি বলবো, সেই অ্যাকুরেট শুধু ওইটুকুই যদি আমরা লিখি তাহলে কিন্তু সম্পূর্ণ আমাদের হয়ে যাবে, আমাদের তাতেই সম্পূর্ণ হয়ে যাবে। কেন? কারণ মাধ্যমিকের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন তো আমাদের কাছে থাকে, তো সেইখানে আমরা কিন্তু জানি যে কতটুকু লিখলে কিন্তু সেটা হয়ে যায়। তারপরে আমাদের একটা লাইন লিখতে হবে যে পিতা সেখানে হবে হিমোফিলিয়া আক্রান্ত, এবং মাতা বাহক হলে তাদের ভেতর থেকে XH XH করে আমরা দেখছি ক্রোমোজোম আসছে, এবং সেই ক্রোমোজোম গুলো বা গ্যামেটগুলোর গ্যামেট আসছে, এবং সেই গ্যামেটগুলোর মিলনের ফলে সেখানে একটা হিমোফিলিয়ায় আক্রান্ত কন্যা সন্তান জন্মাবার 25% কিন্তু চান্সেস থাকছে। বোঝা গেল? এই হলো ঘটনা। তারপরে চলে আসো বংশগতি সংক্রান্ত মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। এটা আমরা বারবার পড়েছিলাম। এবারে স্বাধীন বিন্যাস সূত্রের মধ্যে একটা জিনিস মনে রাখবে, অনেক সময় ছেলেমেয়েরা ভুল করে সূত্রটা মুখস্থ করতে গিয়ে। প্রথমে দেখবে লেখা ছিল, আমি বলে দিচ্ছি কোন পার্টের মধ্যে আছে, পার্ট 2 এর যে ভিডিওটা আছে বংশগতির, সেখানে কিন্তু এটা বলা আছে আমার। এবারে এই যে স্বাধীন বিন্যাসের সূত্র, এখানে কিন্তু খুব দুটো ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আমাদের বলতে হবে, না বললে কিন্তু পুরো পুরো কেটে দেবে। কি কথা বলতে হবে না, কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, এই কথাটা কেন, কারণ স্বাধীন বিন্যাস সূত্র কার উপরে ফলো করে হচ্ছে, দ্বিসংকর জননের উপরে ফলো করে হচ্ছে। সেই জন্য এই কথাটা যদি আমরা না বলি যে কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য, এই কথাটা প্রথম দিকে, তাহলে কিন্তু আমাদের কেটে দেবে। এবার বাকি তো যেরকম সূত্র ছিল, সূত্রটা জানো, সূত্র আমি আর বলছি না, সূত্রটা শুধুমাত্র পড়বে ভালো করে, আমি ভিডিওর মধ্যে খুব ভালো করে ডিটেইল এক্সপ্লেন করে আমি বলে দিয়েছি, এবং সেই সূত্রটা শুধু তোমরা লিখে নেবে। তারপরে চলে আসো, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর জন্য মানুষের দেহে কি কি সমস্যা তৈরি হতে পারে। প্রথমত হলো, এইটাও আমি বলে দিয়েছিলাম, বংশগতির পার্ট 4 ভিডিওর মধ্যে পেয়ে যাবে। প্রথমত হলো লৌহ
সঞ্চয় বেড়ে যাবে। লৌহ সঞ্চয় মানে হলো আয়রন ওভারলোডিং। বারবার যদি আমরা রক্ত সঞ্চালন করি একটা ব্যক্তির দেহের ভেতরে, তখন কি হচ্ছে, তখন আমাদের বিভিন্ন দেহের ভিতরে তো রক্তের ভেতর বিভিন্ন ধরনের তো আয়রন থাকে, সেই আয়রনটা যখন একটা দেহের ভেতরে বিভিন্ন রকম ভাবে আসছে, তখন কিন্তু তার দেহের ভেতরে সেই লৌহটা জমা হয় এবং তার ফলে, এটা তো হয়ে গেল প্রথম ঘটনা, এবং এটার ফলে কি হচ্ছে, এটার ফলে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে বা আমাদের চোখ বা আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট দেখবে আমি পার্ট 4 ভিডিওর মধ্যে ইন ডিটেইল পুরো লেখা রয়েছে সুন্দর করে, সেই পয়েন্ট দুটোকে কিন্তু তোমাদের লিখতে হবে। এইটাই হলো কিন্তু ঘটনা। তারপরে চলে আসো মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। এখানে প্রথমে আমাদের একটা ক্রস করতে হবে, 44A প্লাস XY, এবং মাতার ক্ষেত্রে লিখতে হবে 44A প্লাস XX। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা দুই ধরনের গ্যামেট পাচ্ছি, একটা হলো 22A প্লাস X আর একটা হলো 22A প্লাস Y। এগুলো হয়ে গেল গ্যামেট। এখানে দুটো করার দরকার নেই, এটা তো মহিলা, এটা তো হোমোগ্যামেটিক, সেজন্য এদের ভেতর থেকে একটাই বেরোবে। এই হলো ঘটনা। এবারে এই যে ওয়াই ক্রোমোজোমটা রয়েছে, এই ওয়াই ক্রোমোজোমটার লিঙ্গ নির্ধারণে এমন কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ওয়াই ক্রোমোজোমটা যদি এই এক্স ক্রোমোজোমটার সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, 44A প্লাস XY হয়ে যাচ্ছে, মানে একটা পুত্র সন্তান জন্ম নিচ্ছে। এবং এই এক্স ক্রোমোজোমটা যদি এই এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে 44A প্লাস XX। কেন? কারণ আমরা পড়েছিলাম যে ওয়াই ক্রোমোজোমের যে ছোট বাহুটা রয়েছে, ওয়াই ক্রোমোজোমের যে ছোট বাহুটা রয়েছে, সেই ছোট বাহুর মধ্যে SRY বলে একটা রিজিয়ন থাকে, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই, এবং এই রিজিয়ন থেকে TDF বলে একটা কিন্তু ফ্যাক্টর তৈরি হচ্ছে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এটা আমাদের লিখতে হবে। এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টরটা কি করে না, এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টরটা যখন একটা পুত্র সন্তানের দেহের ভেতরে উৎপন্ন হচ্ছে, সেটাই কিন্তু একটা শুক্রাশয় বা একটা টেস্টিস তৈরি করতে কিন্তু সাহায্য করছে। এইটাই হলো কিন্তু ওয়াই ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণে ভূমিকা। বোঝা গেছে আশা করি। এইরকম সুন্দর করে ছবি এঁকে ডিসক্রাইব করতে হবে, তাহলে কিন্তু তোমরা পুরো ফুল নাম্বার পাবে, পুরো ফুল নাম্বার পাবে। কারণ এই কোশ্চেন গুলো এইবারে আসবেই আসবে, তোমরা লিখে নাও, আমি দাবি করে বলতে পারি এখান থেকে দাঁড়িয়ে বুকটুকে, কারণ এই কোশ্চেন গুলো খুব 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 ইম্পর্টেন্ট এইবারের জন্য। ঠিক আছে, সেই জন্য অবশ্যই করে একটা পার্টও তোমরা মিস করবে না। তারপরের কোশ্চেনে চলে আসো, পুরুষদের হেটেরোগ্যামেটিক সেক্স কেন বলা হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি 44A প্লাস XY একটা ক্যারিওটাইপ আমরা লক্ষ্য করে থাকি। এবার এই 44A প্লাস XY থেকে কি কি গ্যামেট আমরা তৈরি হচ্ছে, একটা দেখা যাচ্ছে 22A প্লাস X, এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি 22A প্লাস Y। যেহেতু পুরুষদের দেহের ভেতরে যে ক্যারিওটাইপ রয়েছে বা পুরুষদের দেহের ভেতরে যে গ্যামেট কনফিগারেশন রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুই ধরনের আলাদা আলাদা গ্যামেট উৎপন্ন হচ্ছে, একটা হলো 22A প্লাস X এবং আরেকটা হলো 22A প্লাস Y। যেহেতু দুই ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারছে পুরুষেরা, সেই জন্যই আমরা পুরুষদের হেটেরোগ্যামেটিক সেক্স বলে থাকি। তারপরে চলে আসো হিমোফিলিয়ার দুটি লক্ষণ। হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, হিমোফিলিয়ার প্রথম লক্ষণ হলো রক্ত তঞ্চনে বাধা। শল্য চিকিৎসার সময় বলো বা যে কোনো ধরনের কাটা ছেঁড়া জায়গায় বলো, আমরা সব সময় কিন্তু রক্ত তঞ্চনের একটা সমস্যা দেখতে পাবো। এছাড়াও আরেকটা লক্ষণ কি, আরেকটা লক্ষণ হলো যখন তীব্র হিমোফিলিয়া তৈরি হবে, তখন অস্থিসন্ধিতে নিজে থেকে ঘন ঘন রক্তক্ষরণ হবে, এবং রক্তক্ষরণ হওয়ার মাধ্যমে সেই অস্থিসন্ধি ফুলে উঠবে এবং অস্থিসন্ধি বিকৃত অবস্থায় কিন্তু সেটা ধারণ করবে। এগুলো আমি ইন ডিটেল আমার যে পার্ট 3 ভিডিওটা রয়েছে বংশগতির, সেখানে পুরো পয়েন্ট করে লিখে দেওয়া রয়েছে স্লাইডের মধ্যে সুন্দর করে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে লিখে নেবে এবং প্রত্যেকটা
কোশ্চেন তোমরা নোট ডাউন করে তার প্রপার অ্যান্সার করে রাখবে, আমি যেমনটি বলছি, কারণ এই কোশ্চেনগুলো এইবারে আসবে, কারণ এগুলো আসার চান্স অনেক 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 বেশি। তোমরা শুধু নিশ্চিন্তে আমি যতটুকু করছি চোখ কান বন্ধ করে করতে থাকো, আমার উপর বিশ্বাস রেখে করতে থাকো, আমি এমন রেডি করে দেবো তোমাদের টেস্ট পেপার বলো, তোমাদের প্রশ্ন বিচিত্রা বলো, পুরো এরকম চুটকিতে শেষ হয়ে যাবে, শুধু দেখবে আর উত্তর হয়ে যাবে, দেখবে উত্তর হয়ে যাবে, এমন সহজ করে দেবো তোমাদের কাছে চ্যাপ্টারগুলো। তারপরে চলে আসো যৌন ক্রোমোজোম বাহিত যে বিভিন্ন রোগগুলো রয়েছে সেগুলোর ক্রিসক্রস উত্তরাধিকার দেখা যায়, ব্যাখ্যা করো। আমরা ক্রিসক্রস উত্তরাধিকার পড়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে একটা পিতার দেহের যে এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত বৈশিষ্ট্যটা সেটা একটা কন্যা সন্তানের মাধ্যমে পরবর্তীকালে এই কন্যার যদি আবার একটা স্বাভাবিক পুরুষের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়, এটা হলো এদের কন্যা, আর এটা হলো বহিরাগত একটা পুরুষ, এই বহিরাগত পুরুষের সঙ্গে যদি এদের বিবাহ সম্পন্ন হয়, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের থেকে যে পুত্রটা আসছে সেই পুত্রের মধ্যে কিন্তু হিমোফিলিয়ার জিনটা সঞ্চারিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পেলাম যে পিতার থেকে কন্যার মাধ্যমে যখন নাতির মধ্যে যাচ্ছে, একটা ক্রিস ক্রস প্যাটার্নে যাচ্ছে, তখন সেই ধরনের উত্তরাধিকারকে আমরা বলে থাকি ক্রিস ক্রস উত্তরাধিকার। এবং সেইটাই তোমরা আমার যে পার্ট 2 এর যে ভিডিওটা রয়েছে বা পার্ট 3 এর যে ভিডিওটা রয়েছে, পার্ট 3 এর ভিডিওর মধ্যেই রয়েছে, পার্ট 3 এর ভিডিওর মধ্যে সুন্দর করে দেখবে একটা ব্যাখ্যাও আমি লিখে দিয়েছিলাম, সেই ব্যাখ্যা সমেত কিন্তু তোমাদের এই যে ছবিটা আছে সেই ছবিটাকে কিন্তু নামাতে হবে, তাহলেই তোমরা ফুল নাম্বার পাবে, কোনো চিন্তা নেই, শুধু আমি যতটুকু বলছি ততটুকু করতে থাকো, তার বাইরে কিচ্ছু আসবে না, তোমাদের কাছে সব হালুয়া বানিয়ে দেবো আমি। তারপরে চলে আসো হোল্যান্ড্রিক জিন কাকে বলা হয়। হোল্যান্ড্রিক জিন কাকে বলা হচ্ছে না, ওয়াই ক্রোমোজোমের উপরে যে জিনগুলো থাকছে, যেগুলোকে আমরা ওয়াই লিঙ্কড জিন বলছি, সেই ওয়াই লিঙ্কড জিনগুলোকেই আমরা বলে থাকি হোল্যান্ড্রিক জিন। এবং এই হোল্যান্ড্রিক জিনের উপস্থিতির ফলে আমাদের একটা বিশেষ উদাহরণও লিখতে হবে, সেটা হলো পুরুষদের যে কর্ণছত্র থাকে, অনেক সময় আমরা দাদুদের কানে বা বাবাদের কানের বাইরের দিকে যে কানের যে পোরশনটা রয়েছে পরিধির দিকে, সেখানে আমরা দেখেছি না যে লোমের উপস্থিতি রয়েছে, তার মানে সেই যে ঘটনাটা সেটা কার জন্য তৈরি হচ্ছে, হোল্যান্ড্রিক জিনের জন্য তৈরি হচ্ছে। এবং এই হোল্যান্ড্রিক জিনের জন্য যে কর্ণছত্রে যে লোম, সেই কর্ণছত্রের লোমটাকে আমরা কি বলে থাকি, সেই কর্ণছত্রের লোমের উপস্থিতিটাকে আমরা বলে থাকি হাইপারট্রিকোসিস। এগুলো কিন্তু আমি সমস্ত আমার ভিডিওর মধ্যে ইন ডিটেল বলে দিয়েছি। হাইপারট্রিকোসিস, এইটা যদি অতটুকু লেখো, বাক্যে লিখতে হবে, আমি বোঝানোর জন্য বলছি, বাক্যে লিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে। আমি যতটা গাইড করছি তোমরা ততটা শুধুমাত্র বিশ্বাস করে চলতে থাকো, তোমাদের একটা নাম্বারও আমি কাটতে দেবো না। তারপরে চলে আসো রাজকীয় এবং ক্রিসমাস হিমোফিলিয়ার জন্য দায়ী কোন ফ্যাক্টরটি ত্রুটি। এখানে রাজকীয় করো না, এখানে এটাকে ক্লাসিক্যাল করে দাও। ক্লাসিক্যাল এবং ক্রিসমাস যে হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি ত্রুটি আমাদের সেটা বলতে হবে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ক্লাসিক্যাল যে হিমোফিলিয়া, সেই ক্লাসিক্যাল হিমোফিলিয়া মানে আমাদের কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ কে। এবং সেটা কোন ফ্যাক্টরের জন্য তৈরি সমস্যা দেখা যাচ্ছে, ফ্যাক্টর 8, যেটাকে আমরা আরেকটা নামও বলে থাকি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এইগুলো কিন্তু ভিডিওর মধ্যে খুব ইন ডিটেল বুঝিয়ে রেখেছি, তোরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখ, এগুলো কিন্তু এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ক্রিসমাস যে রোগটা রয়েছে সেটা আমরা হিমোফিলিয়া বি এর জন্য দেখতে পাচ্ছি, এবং তার জন্য যে ফ্যাক্টর সেটাকে আমরা বলে থাকি ফ্যাক্টর 9, যেটার আরেকটা নাম হলো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি শর্টে পিটিসি। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আয়, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর থেকে উৎপন্ন গ্যামেটগুলি কি কি প্রকারের হতে পারে। তোমাদের কি শিখিয়েছিলাম আমি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর। এখান থেকে আমি বলেছিলাম প্রথমে দেখতে যে কটা ক্যাপিটাল স্মল এর সেট রয়েছে, 1টা
দুটো দুটো রয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 এবং সেখান থেকে হয়ে যাবে 4। এগুলো আমি সমস্ত আমার ভিডিওর ভেতরে অষ্টগন্ডা উদাহরণ দিয়ে বুঝিয়েছি তোমাদের। ভেঙে ভেঙে এত ভেঙে তোমরা কোথাও পাবে না, এটা আমি দাবি করে বলতে পারি, এবং সেটা আমাদের ক্লাসের স্টুডেন্টরা মানেও কমেন্ট সেকশনের ভেতরে, যে দাদা তোমার মতো এত ডিটেলে কেউ বলে না। এবং অনেকের মনে হতে পারে যে এই 2টা কিসের জন্য, এই 2টা হলো কনস্ট্যান্ট, শুধু পাওয়ারের 2টা ভ্যারি করে। সেগুলো আমার ভিডিওর যে প্রিভিয়াস রয়েছে সেগুলো অবশ্যই দেখবে, তাহলেই বুঝতে পারবে। এবার এখানে আমাদের কিন্তু বলেনি যে কটা সংখ্যায়, বলেছে কি কি প্রকারের উৎপন্ন হতে পারে। চলো এখান থেকে যে 4 প্রকারের উৎপন্ন হতে পারে সেই 4 প্রকারের গ্যামেট গুলোকে আমরা ঝট করে দেখে নিই। প্রথমে চলে আসো ক্যাপিটাল টি ক্যাপিটাল আর, তারপরে চলে আসো ক্যাপিটাল টি স্মল আর, তারপরে চলে আসো স্মল টি ক্যাপিটাল আর, তারপরে চলে আসো স্মল টি স্মল আর। এই 4 ধরনের যে গ্যামেট রয়েছে, এই 4টে গ্যামেটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এরকম ভাবে কিন্তু দেখেছিলাম। তারপরে চলে আসো বর্ণান্ধ বাবা এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক, তাদের সন্তানদের বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা উল্লেখ করো ক্রসের মাধ্যমে। ক্রসের মাধ্যমে প্রথমে আমাদের পি লিখে বর্ণান্ধ বাবা, বর্ণান্ধ বাবা মানে হলো এক্স সি ওয়াই লিখতে হবে, এবং নিচের দিকে কিন্তু কাইন্ডলি একটু তোমরা ফেনোটাইপ গুলো লিখে দিও, যে বর্ণান্ধ পিতা, এবং এখানে লিখে দেবে তোমরা এক্সি প্লাস, মানে এখানে হয়ে গেল স্বাভাবিক মাতা। এই ফেনোটাইপ গুলো লিখবে। তারপরে এখান থেকে কি কি গ্যামেট উৎপন্ন হচ্ছে সেগুলো লিখতে হবে আমাদের। একটা হয়ে গেল এক্সি আর একটা হয়ে গেল ওয়াই, আর এখান থেকে হয়ে যাচ্ছে একই ধরনের গ্যামেট এক্সি প্লাস। এই হলো ঘটনা এবং এই হলো গ্যামেট। এবারে আমাদের লিখতে হবে F1 জনুর চেকার বোর্ড। সেই চেকার বোর্ডের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি, চেকার বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় থাকছে এক্সি প্লাস, এবং আরেকটা জায়গায় থাকছে এক্সি, এবং আরেকটা জায়গায় থাকছে ওয়াই। এবং এদের মধ্যে যদি আমি গ্যামেট গুলোর মধ্যে মিলন করাই, তাহলে দেখা যাচ্ছে এক্সি প্লাস এক্সি, আর একটা হয়ে গেল এক্সি প্লাস ওয়াই। তাহলে এখানে সন্তানদের বর্ণান্ধতার সম্ভাবনা উল্লেখ করো। এখানে তাহলে আমাদের বলতে হবে সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যে সন্তানরা উৎপন্ন হয়েছে তার মধ্যে 50% কন্যা সন্তান হলো বাহক, এবং 50% পুত্র সন্তান যারা রয়েছে তারা হলো সম্পূর্ণ স্বাভাবিক। ঠিক আছে, প্রথমে কিন্তু আমাদের বর্ণান্ধতা হিসেবে এগোতে হবে, বলতে হবে বর্ণান্ধতার সম্ভাবনা কিন্তু একদম 0, কারণ সেখানে আমরা বর্ণান্ধতার কোনো চিহ্ন মাত্রই দেখতে পাচ্ছি না। কারণ মহিলাদের ক্ষেত্রে আমি বলেছিলাম বারবার যে যেটাই হলো বাহক, এবং সেই বাহকটাকে কিন্তু অনেক জায়গায় আমরা স্বাভাবিক রূপে গণ্য করে থাকি, সব জায়গায় না, এগুলো কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক বলেই দিয়েছে। যখন দেখবে লেখা রয়েছে স্বাভাবিক বাহক বা বাহক, তখনই কিন্তু আমরা বাহকটা ধরবো, তাছাড়া খুঁচিয়ে বাহক ধরার দরকার নেই আমাদের। তারপরে চলে আসে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের দুটি কারণ। এটা আমি পার্ট 1 ভিডিওর ভেতরে খুব ইন ডিটেলে বুঝিয়ে রেখেছিলাম, যে মেন্ডেল যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, সেই প্রত্যেকটা 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রত্যেকটা আলাদা 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 ক্রোমোজোমের উপরে ছিল, এবং সেই আলাদা ক্রোমোজোমের উপরে থাকার ফলেই কিন্তু উনি পৃথক পৃথক বৈশিষ্ট্যগুলোকে পৃথক পৃথক ভাবে শনাক্ত করতে পেরেছিলেন, নাহলে কিন্তু শনাক্ত করা সম্ভব ছিল না। এছাড়াও মটর গাছের মধ্যে উনি বারবার যে প্রজন্ম, মানে একটা জেনারেশন আফটার জেনারেশন যে সংকরায়ন করেছিলেন, সেই সংকরায়ন গুলো কিন্তু উনি বিশুদ্ধ জীব উৎপন্ন করার জন্য এমন ভাবেই করেছিলেন যে যার ফলে কিন্তু যে গ্যামেট গুলো ছিল সেই গ্যামেট গুলো নিজেদের মধ্যে পৃথকীভবনও ফলো করেছে, এবং স্বাধীন সঞ্চালনের যে সূত্রটা আছে সেইটাও কিন্তু ফলো করেছে। সেই জন্যই উনি দুটো সূত্র কিন্তু দিতে পেরেছিলেন, একটা হলো পৃথকীভবনের এবং একটা হলো স্বাধীন সঞ্চালনের। এবং 3 নাম্বার যে পয়েন্টটা আমার ভিডিওর প্রথম পার্টের ভিডিওর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলে তোমরা পেয়ে যাবে, আমি এখন জাস্ট তোমাদের মুখে বলছি বোঝার সুবিধার জন্য। এবং 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, 3 নাম্বারে কি ছিল, 3 নাম্বারে আমরা বলেছিলাম যে মটর গাছ যেটা রয়েছে সেটা হলো সাধারণত ইতার পরাগযোগ সম্পন্ন হতে পারে, স্বপরাগযোগ হতে পারে, তারা উভলিঙ্গ ফুল আমরা তাদের মধ্যে করতে পারি, তাদের মধ্যে আমরা একলিঙ্গ ফুল করতে পারি। এবং সেই যে মটর গাছ রয়েছে সেই মটর গাছ যেহেতু বর্ষজীবী, মানে 1 বছরের মধ্যেই যা পরীক্ষা নিরীক্ষা করবো পেয়ে যাবো, সেই জন্যই কিন্তু উনি এই মটর গাছের মধ্যে সাফল্য লাভ করতে পেরেছিলেন। এইটাই হলো 2-3টে কারণ। তারপরে চলে আসো জেনেটিক কাউন্সেলিং এর সাহায্যে বিবাহের আগে পাত্রীকে কি পরামর্শ দেওয়া যেতে পারে।
যদি আমরা দেখি পাত্র পাত্রী সুস্থ রয়েছে তাহলে তো কোনো সমস্যাই নেই, সেখানে বলবে খুব ভালো বাবা, যাও বিয়ে করো, আমাকে নিমন্ত্রণ করো। কিন্তু যদি আমরা দেখি যে পাত্র পাত্রীর মধ্যে কোনো না কোনো কেউ থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়ায় আক্রান্ত বা হিমোফিলিয়ার বাহক বা হিমোফিলিয়ায় আক্রান্ত, তখন কি বলা হয়? তখন সাধারণত তাদের মধ্যে বলা হয় যে তোমরা বিয়ে করো না, কারণ তোমাদের পরবর্তী যে জেনারেশন, সেই পরবর্তী জেনারেশনে হিমোফিলিয়ার বাহক হওয়ার সম্ভাবনা, হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা, থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেশি পার্সেন্টেজে রয়েছে। সেই জন্য তোমরা যদি সন্তান সন্ততি নাও বিবাহের পরবর্তীতে, তাদের জীবনে কিন্তু প্রচুর ধরনের সমস্যা তৈরি হবে। তাহলে তারপরেও যদি তারা বিয়ে করতে যায় তাহলে তাদের কি করা উচিত? তাহলে তাদের বাচ্চা যে অ্যাডপ্ট করা হয় সেই বাচ্চা অ্যাডপ্ট করা উচিত, তাহলে কিন্তু তারা বিবাহ সম্পন্ন করতে পারবে। কিন্তু নিজেদের বিবাহ তারা মানে নিজেদের বিবাহের পূর্বে তারা নিজেদের সন্তান নিতে পারবে না। তাহলে কি হবে? তাহলে সেই সন্তান কিন্তু মারাও যেতে পারে, এমনকি কঠিন রোগে সারা জীবন ধরে ভুক্তভোগী হতে পারে। তারপরে চলে আসো, F2 জমিতে উৎপন্ন একটি গোল হলুদ মটর বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ কি কি হতে পারে? কি কি হতে পারে চলো আমরা দেখে নিই। গোল হলুদ, F2 মানে হলো যে বড় করে একটা ছক কেটেছিলাম আমরা, তার মধ্যে গোল হলুদ কি কি হতে পারে? গোলের জন্য আমরা কি বলেছিলাম? গোল হলো একটা প্রকট বৈশিষ্ট্য, তার জন্য দায়ী জিন হলো আর, এবং যে হলুদ, সেই হলুদ হলো একটা কি প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটার জন্য দায়ী জিন হলো ক্যাপিটাল ওয়াই, দুটোই প্রকট। তাহলে এখানে যেহেতু আমাদের গোল হলুদ বলে দিয়েছি, আমি তোমাদের কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে শিখিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের গোল দিয়ে প্রথমে শুরু করতে বলেছে, সেই জন্য আমাদের কোশ্চেন মেনেই চলতে হবে। তাহলে গোল হলুদের ক্ষেত্রে আমরা কি কি জেনোটাইপ দেখতে পাবো ঝট করে একবার লিখে ফেলি, কারণ দুটোই তো প্রকট, সেই জন্য আমাদের লিখতে এমন কিছু অসুবিধা হবে না। যেমন ধরে নাও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তারপরে চলে আসো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তারপরে চলে আসো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপরে চলে আসো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই চার ধরনের জিনোটাইপ আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আরেকটা হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তোমাদের এখানে মনে হতে পারে যে কি করে হয়ে গেল, কারণ বারবার বলেছি ক্যাপিটাল আরটা হলো একটা প্রকট বৈশিষ্ট্য এবং ক্যাপিটাল ওয়াইটা হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা আমি ক্রস করে খুব ভালো করে আমার যে পার্ট 2 এর যে ভিডিওটা রয়েছে সেখানে আমি ইন ডিটেইলে বলে রেখেছি। সেই জন্য অবশ্যই করে তোমরা ভিডিওগুলোকে দেখো, কারণ ওই ভিডিওগুলো হলো কিন্তু পুরো মার্কা মারা ভিডিও। এই ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে কোথাও যদি বেলচা নিয়েও খনন করতে নাও তাও খুঁজে পাবে না এইরকম ভিডিও, কারণ এই ভিডিওগুলো শুধুমাত্র আমিই তৈরি করি। তারপরে চলে আসো এক সংখ্যক জননে F2 জনন ফেনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, সেটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পাতি কোশ্চেন, শুধু একটুখানি ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে, ডাইরেক্টলি বলেনি যে অসম্পূর্ণ প্রকটতার কথা বলো, আমাদেরকে এরকম ঘুরিয়ে নাক ধরতে বলেছে যে ফিনোটাইপ অনুপাত যে সবসময় সমান হয় না, সেটা আমরা দেখেছি। কোথায় দেখেছি? না, অসম্পূর্ণ যে প্রকটতা সেখানে আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? না, জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত দুটো অনুপাতে কিন্তু 1:2:1 এই অনুপাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দর করে লিখে কিন্তু আমার পার্ট 1 ভিডিওটার মধ্যে পুরোটা বলা আছে, আমি সব ভিডিও রেফারেন্স দিয়ে দিচ্ছি, শুধু তোমরা গিয়ে ভালো করে আমার কথা মতো যতটুকু আমি বলছি ততটুকু তোমরা নোট ডাউন করে কোশ্চেন গুলোকে রেডি করো। আমি দাবি করে বলতে পারি এর বাইরে আর কোশ্চেন আসবে না, এবং আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু ডেলিকার আমি প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছি, ছোট ছোট করে 2, 3, 4, 5, 6টা করে, সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। তার বাইরে আর কোশ্চেন নেই, আমি পরিষ্কার দাবি করে বলে দিচ্ছি বাবা তোমাকে যে তার বাইরে আর কোশ্চেন নেই। যতটুকু আমি বলে দিচ্ছি, যতটুকু আমি দিয়ে দিচ্ছি, তার বাইরে আর কোশ্চেন নেই, কারণ তার বাইরে আর কোশ্চেন তো হয় না। কি করবে? কুতিয়ে বার করবে? হবে না তো, সেইগুলোই হলো ব্যাপার। তারপরে চলে আসো স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয়? আমরা আগে কি করলাম? পুরুষ দেহকে হেটারোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয়? ঠিক একই। স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক কেন বলা হচ্ছে? কারণ স্ত্রী দেহের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই কিন্তু এক্স ক্রোমোজোম রয়েছে, এবং যখন গ্যামেট উৎপাদিত হচ্ছে, সেই গ্যামেট উৎপাদিত হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি একই ধরনের কিন্তু গ্যামেট উৎপাদিত হচ্ছে যদি দুটো আমরা তৈরি করি। সেই জন্য মহিলাদের আমরা বলে থাকি হোমোগ্যামেটিক লিঙ্গ, কারণ এদের একই ধরনের গ্যামেট উৎপাদিত হয়। তারপরে চলে আসো হিমোফিলিয়ার সাপেক্ষে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া বাহক এবং তার স্বামী অ্যালবার্ট স্বাভাবিক ছিলেন। তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা কত শতাংশ ছিল তা চেকার বোর্ডের সাহায্যে দেখা।
আমি দেখাচ্ছি, দেখো মহিলা, প্রথমে ভিক্টোরিয়া মানে মহিলা ছিলেন, তাহলে উনি ছিলেন বাহক। বাহক মানে হয়ে গেল XH প্লাস XH, এটা হয়ে গেল বাহক। বারবার বলছি নিচে কিন্তু ফিনোটাইপ গুলো কাইন্ডলি একটু লিখো বাবা। তারপরে হয়ে গেল স্বামী অ্যালবার্ট স্বাভাবিক ছিল। অ্যালবার্ট স্বাভাবিক ছিল, খুব ভালো কথা। এবারে স্বাভাবিক অ্যালবার্টের থেকে আমরা কি কি পাচ্ছি এবং বাহক রানীর থেকে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি XH প্লাস আর XH, আর স্বাভাবিক অ্যালবার্ট বেঁচে গেছে, সে কি বার করছে? সে বার করছে হলো XH প্লাস আর একটা হলো Y। এটা হয়ে গেল গ্যামেট। এবারে আমাদের চেকার বোর্ড টানতে হবে, সুন্দর করে তোমরা বক্স করে পেন্সিল দিয়ে চেকার বোর্ড কাটবে। যে সেখানে আমরা কি লিখবো? প্রথমে লিখছি হলো XH প্লাস XH, আর এখানে আমরা কি লিখছি? এখানে আমরা লিখছি XH প্লাস আর একটাই লিখছি আমরা Y। ঠিক আছে, এখানে আমরা মহিলার চিহ্নটা দিয়ে দিলাম, এখানে আমরা পুরুষের চিহ্নটা দিয়ে দিলাম, এটাগুলো কিন্তু দিতে হবে। তাহলে তারপরে গ্যামেটের মধ্যে মিলন করাও, XH প্লাস XH প্লাস হয়ে গেল। এখানে কি বেরিয়ে গেল? XH প্লাস XH বেরিয়ে গেল। এখানে কি বেরিয়ে যাচ্ছে? XH প্লাস Y বেরিয়ে যাচ্ছে, এবং এখানে বেরিয়ে যাচ্ছে হলো XHY। তাহলে আমরা আমাদের বলেছিল যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি যা, সেটা হলো মাত্র 25%। কেন? কারণ এই সমস্ত সন্তানদের মধ্যে বলেছে, সন্তানদের মধ্যে, সন্তান মানে হলো কন্যাও সন্তান পুত্রও সন্তান, আমার ধরো ছেলেও আছে, আমার ধরো মেয়েও আছে। তার মানে সন্তান মানে কি শুধু ছেলেকে প্রায়োরিটাইজ করা হয় বা মেয়েকে প্রায়োরিটাইজ করা হয়? তা না, সন্তান মানে সবাই আমার সন্তান, তোমরাও আমার সন্তানের মতো। তার ফলে কি হচ্ছে? তার ফলে আমরা সেটাকে কিন্তু কি ধরছি? যে পুত্র সন্তানের সমস্ত গুলোর মধ্যে যে পুত্র সন্তান সে একামাত্র যেহেতু রয়েছে, সেই জন্য এদের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা বক্স মানে হলো 25% সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং বংশগত রোগের জেনেটিক কাউন্সিলিং এর যে দুটো ভূমিকা, সেই ভূমিকা দুটো কিন্তু আমি পার্ট 4 ভিডিওর মধ্যে খুব ইন ডিটেইলে লিখে পুরো বুঝিয়ে রেখেছি। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট পার্টে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে কতটা ডিটেইলে আমি বুঝিয়ে রেখেছি। তারপরে চলে আসো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত যে বিচ্যুতি ছিল, সেখানে একটি ক্রসের সাহায্যে দেখাও এবং 44A প্লাস XY এবং 44A প্লাস XX ক্রোমোজোমের বিন্যাসযুক্ত ক্রোমোজোমে কি কি নামে অভিহিত করা হয় সেটা দেখাও। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা একদমই সহজ। প্রথম কোশ্চেনটার আগে চলে আসি, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত বিচ্যুতি একটি ক্রসের সাহায্যে দেখাও। মানে এখানে আমাদের মোদ্দা কথা বিচ্যুতি মানেই হলো, বা ধরো যদি বলে ফেনোটাইপ মিলছে না, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, এরকম যদি কথা বলে তার মানে বুঝে যাবে অসম্পূর্ণ প্রকটতার কথা বলছে। তো এখানে আমাদের প্রথমেই লিখতে হবে ক্যাপিটাল আর মানে রেড এবং স্মল আর মানে হলো বিশুদ্ধ সাদা। বারবার বলছি নিচে বাবা একটুখানি কিন্তু ফিনোটাইপ গুলো লিখো। এবার এখান থেকে কি তৈরি হলো? এখান থেকে ক্যাপিটাল আর তৈরি হলো, এখান থেকে স্মল আর গ্যামেট তৈরি হলো। এদের দুজনের মিলনের ফলে ক্যাপিটাল আর স্মল আর একটা উদ্ভিদ পেলাম। এবার এদের মধ্যে আবার আমাদের স্বপরাগযোগ ঘটাতে হবে। স্বপরাগযোগ ঘটানোর ফলে আমরা কি কি গ্যামেট পেয়ে যাব? এখান থেকে এই গ্যামেটগুলো পেয়ে যাচ্ছি, এবং এই গ্যামেটগুলোকে যদি আমি প্লেস করি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল, এখানে হয়ে গেল ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। আমি কি বলেছিলাম যে ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে আর মানে হলো লাল, বিশুদ্ধ লাল, স্মল আর মানে হলো বিশুদ্ধ সাদা, এবং এই যে ক্যাপিটাল আর স্মল আর এটার মানে হলো গোলাপি। তাহলে ফেনোটাইপ অনুপাত কি হয়ে যাচ্ছে? ফেনোটাইপ অনুপাত হয়ে যাচ্ছে একটা লাল আছে, দুটো গোলাপি আছে এবং একটা সাদা আছে। আবার জিনোটাইপ অনুপাত দেখো, জিনোটাইপ অনুপাতে কি হয়ে যাচ্ছে? একটা ক্যাপিটাল আর আছে, দুটো ক্যাপিটাল আর স্মল আর আছে এবং একটা স্মল আর আছে। তাহলে ফেনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সেম, যেটা আমরা আগের একটা কোশ্চেনে দেখলাম না, যে ফেনোটাইপ অনুপাতটাকে বলা হচ্ছে 3:1 না, এরকম একটা কোশ্চেনের ক্ষেত্রে বলো, সেটাই হলো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমাদের বলতে হবে। এবং পরের যে কোশ্চেনটা, সেটা তো একদম মানে কি বলবো, ললিপপ মার্কের একটা কোশ্চেন ছোট ছোট, যে 44A প্লাস XY এবং 44AA প্লাস XX, এই A থাকুক বা AA থাকুক অত তোমাদের মাথা ঘামানোর দরকার নেই, এখানে 44টা অটোজোমের কথা বলা হচ্ছে। 44A প্লাস XX ক্রোমোজোম বিন্যাসযুক্ত যথাক্রমে কি কি নামে অভিহিত করা হতে পারে? মানে এই যে 44A প্লাস XY রয়েছে, এদেরকে আমরা বলে থাকি হেটারোগ্যামেটিক পুরুষ, কারণ এদের দেহের ভেতরে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হচ্ছে বলে। এবং মহিলাদেরকে আমরা কি বলবো? মহিলাদেরকে আমরা বলবো হোমোগ্যামেটিক মহিলা। ঠিক আছে, এই তোমাদের উত্তর।
এটা এবারে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবে। আমার তো বোর্ডের ভিতরে জায়গাটা শর্ট, সেই জন্য আমি একই জায়গায় লিখি। তারপরে চলে আসো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বাহক পিতা এবং বাহক মাতা কিভাবে ওই রোগের বংশানুসরণ ঘটায় তা একটা ক্রসের মাধ্যমে দেখাও। তোমাদের আমি কি দেখিয়েছিলাম, বলেছিলাম বাহক মানেই হয়ে গেল ক্যাপিটাল এ স্মল এ এবং বাহক মাতা মানেও হয়ে গেল ক্যাপিটাল এ স্মল এ। এবার এখান থেকে আমরা দুই ধরনের পাচ্ছি গ্যামেট, একটা হলো ক্যাপিটাল এ একটা হলো স্মল এ, এবং এখান থেকেও আমরা দুই ধরনের পাচ্ছি, একটা হলো ক্যাপিটাল এ একটা হলো স্মল এ। এটা আমি কিন্তু ইন ডিটেইলে আমার যে পার্ট 4 থ্যালাসেমিয়ার যে ভিডিওটা আছে তার মধ্যে বলে রেখেছি। অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখো, না দেখলে কিন্তু তোমরা এই কোশ্চেন শুধুমাত্র ডাইরেক্টলি করতে অসুবিধা হবে, কারণ এইগুলো তো কনসেপচুয়াল কোশ্চেন। সেই জন্য এই কনসেপ্ট যদি না বোঝা থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। এবং আমি প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ফ্রিতে কমপ্লিটলি তোমাদের ইউটিউবে আপলোড করে রেখেছি আমার চ্যানেলে। তোমরা শুধু দেখো, দেখে আমাকে একটুখানি আনন্দিত করো, যাতে আমি দেখি যে আমার ছাত্রছাত্রীরাও ভালো ভালো নাম্বার পাচ্ছে। এবারে ক্রসের মাধ্যমে বলেছে বংশানুসরণ দেখাচ্ছে যে ক্রসের ক্ষেত্রে কি করে হচ্ছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রসের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে 25% সন্তানদের মধ্যে, বলবো সন্তানদের মধ্যে 25%, কারণ এখানে আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারবো না, কারণ অটোসোম বাহিত রোগ তো। এবার অটোসোম তো আমার মধ্যেও রয়েছে, একটা মহিলার মধ্যেও রয়েছে, 16 নাম্বার ক্রোমোসোম আমার মধ্যেও আছে, মহিলার মধ্যেও আছে, দুটো দুটো করেই আছে। আমরা বার করবো কি করে কোনটা মহিলা কোনটা পুত্র? চারটে পুত্র হতে পারে, দুটো পুত্র হতে পারে, একটা কন্যা হতে পারে, এরকম বিভিন্ন থাকতে পারে। তো আমরা যখন বলবো, আমরা বলবো সন্তানদের মধ্যে। তো সন্তানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 25% হলো স্বাভাবিক, 50% হলো বাহক, এবং বাকি যে 20% মানে 25% তারা হলো থ্যালাসেমিয়া মেজরে কিন্তু আক্রান্ত বা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এই হলো ক্রসের সাহায্যে আমাদের দেখাতে হবে। এবার এটাকেই তোমরা সুন্দর করে লিখবে, এখানে লিখবে মাতা বাহক, এখানে লিখবে পিতা বাহক, এখানে গ্যামেট বলে লিখবে, এখানে F1 জনুর চেকার বোর্ড বলে লিখবে, এটা সুন্দর করে ছক কাটবে, ছক কেটে তার ভেতরে সুন্দর করে সাজিয়ে লিখবে। প্রেজেন্টেশন কিন্তু মাস্ট, প্রেজেন্টেশন যার যত ভালো হবে, যে যত খাতা গুছিয়ে আসতে পারবে, তার নাম্বার কিন্তু তত বেশি হবে জীবন বিজ্ঞানে। এটা কিন্তু সেই বাংলা ইতিহাস না যে আমরা সেই লিখে যাচ্ছি মাঝখানে একটা কালো পেন দিয়ে কিছু লিখে দিলাম, আবার লিখে যাচ্ছি আবার একটা কালো পেন দিয়ে কিছু লিখে দিলাম। না, এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। আমি খাতা কি করে সাজাতে হয় সব শিখিয়ে দেবো, কিন্তু তোমরা প্রথম থেকেই সাজিয়ে গুছিয়ে প্র্যাকটিস করবে। তারপরে চলে আসো মেন্ডেলের পৃথকীভবনকে, তো আমরা বারবার পড়েছি, প্রথম দিকেই পড়েছিলাম পার্ট 1 ভিডিওটার মধ্যে পুরো ইন ডিটেইলে বলা রয়েছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটা, এবং তার সঙ্গে সঙ্গে চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের পৃথকীভবন সূত্রের একটা উদাহরণ ব্যাখ্যা করো। মানে প্রথমে আমাদের যে এক সংকর জননের যে পুরো পরীক্ষাটা রয়েছে সেটাকে আমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে, তারপরে আমাদের মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটাকে বলতে হবে। এইটুকুই হলো কাজ, তাহলেই আমরা 5 নাম্বার পেয়ে যাবো। তোমাদের মনে হতে পারে দাদা এত সহজ, এত সহজ না, তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি এমন সহজ করে যাতে তোমাদের সহজ লাগছে। নাহলে কিন্তু এই যে কোশ্চেন গুলো না, এই কোশ্চেন গুলো ছেলেমেয়েরা সব পুরো জিভ বার করে করে সব মাথার মধ্যে বের হয়ে পড়ে থাকে, করে জিভ বার বেরিয়ে যায়। কেন? কারণ এই কোশ্চেন গুলো অতটাও সহজ নয়, কিন্তু আমি লাইফ সায়েন্সকে জলভাত বানিয়ে দিতে পারি, আমার সেই ক্যাপাবিলিটি রয়েছে। আমি এমন ভাবে পড়িয়ে দেবো যে লাইফ সায়েন্স পুরো চুটকিতে তখন অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলে আসো মেন্ডেল নির্বাচিত মোটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। একদম প্রথম পার্টের ভেতরে দেখবে ধরে 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 প্রথমেই আমি তখন বলে দিয়েছিলাম যে 7 জোড়া যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সেগুলোকে একটুখানি মুখস্থ রাখতে হবে। যেমন হলো দৈর্ঘ্য, তারপরে হলো বীজপত্রের আকার, বীজপত্রের বর্ণ, বীজপত্রের আকৃতি, তারপরে চলে আসো ফুলের অবস্থান। এরকম ভাবে যে 7 জোড়া টোটাল বৈশিষ্ট্য ছিল, সেই 7 জোড়া বৈশিষ্ট্যকে কিন্তু আমাদের একটা এরকম ছক কেটে সুন্দর করে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে আমাদের লিখে যেতে হবে, তাহলেই আমাদের ফুল নাম্বার, আর কিছু। তারপরে চলে আসো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে, কারণ সহ ব্যাখ্যা করো। খুব সহজ প্রশ্ন, বাচ্চা ছেলের প্রশ্ন, আমরা আগেও পড়ে এলাম কিছুক্ষণ আগে, যে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষেরা হলো হেটারোগ্যামেটিক, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহিলারা হলো হোমোগ্যামেটিক, আর পুরুষেরা কি, পুরুষেরা হলো হেটারোগ্যামেটিক। এবার পুরুষদের ক্ষেত্রে যে 22A প্লাস ওয়াইটা বেরোচ্ছে, সেইটা যদি মহিলাদের 22A প্লাস এক্স এর সঙ্গে যুক্ত হয়, তাহলে একটা পুত্র সন্তান কিন্তু তৈরি হবে।
ঠিক আছে, তাহলে এই ওয়াই ক্রোমোজোমের ভূমিকাটাই যেটাকে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেটা কি আমাদের কারণ সহ বলতে হবে যে ওয়াই ক্রোমোজোমের যে ছোট বাহুটা থাকে সেখানে এস আর ওয়াই বলে একটা পার্ট আছে যেটাকে আমরা বলি সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম, এবং সেই পার্ট একটা জিন তৈরি করে যেটাকে আমরা বলে থাকি TDF জিন, এবং সেই জিনটা একটা ফ্যাক্টর তৈরি করে, যে ফ্যাক্টরটা কি তৈরি করছে না টেস্টিস তৈরি করছে, এবং এই টেস্টিসটাই কিন্তু লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। যদি ছেলেদের টেস্টিস থাকে তাহলে সেটা হয়ে গেল পুত্র সন্তান, এবং যদি সেই সন্তানের টেস্টিস না থাকে তাহলে সে হয়ে গেল কন্যা সন্তান। তারপরে কোশ্চেন, অনেক সময় দেখা যায় বাবা মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, কিভাবে সম্ভব? চিকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। বাচ্চা চ্যানেল কোশ্চেন আমরা এমসিকিউর মধ্যেই করে দিই। এখানে বলেছে বাবা মা উভয় স্বাভাবিক, খুব ভালো কথা, বাবাও স্বাভাবিক। আর মায়ের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? মায়ের ক্ষেত্রে বলেছিলাম এই যে টার্মটা ইউজ করেছে এক ছেলে বর্ণান্ধ। এবার ছেলের দেহের যে এক্স ক্রোমোজোম সেটা কার থেকে আসছে? মায়ের থেকে আসছে। কেন? কারণ বাবা তো ছেলেকে ওয়াই ক্রোমোজোম দিচ্ছে। আমার যে ওয়াই ক্রোমোজোম সেটা আমার বাবা দিয়েছে, মা দেয়নি, কিন্তু আমার দেহের ভেতরে যে এক্স ক্রোমোজোম সেটা তো মা দিয়েছে। তার মানে মাকে বলা হচ্ছে উভয়ই স্বাভাবিক। স্বাভাবিক তার মানে এক্ষুনি আমি কি বলেছিলাম যে বাহককেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় স্বাভাবিক দেবো, কিন্তু সেটা একটা হিন্ট দেওয়া থাকবে। এই হলো সেই হিন্ট। ছেলে বর্ণান্ধ, এবার ছেলেকে যদি বর্ণান্ধ বানাতে হয়, ছেলেকে বর্ণান্ধ বানাতে গেলে এখানে আমাকে মহিলার দেহ থেকে তো একটা XH বার করতে হবে, এবং পিতার দেহ থেকে তো নরমালি ওয়াই বেরোবে, এবং এই XH এবং ওয়াই এই দুটোর যদি মিলন হয় তাহলে পুত্র সন্তান কি হিমোফিলিক হলো, সরি বর্ণান্ধ হলো কি হলো না? এখানে আমি হিমোফিলিয়া দিয়ে বলে ফেলেছি, তোমরা সেটাকে এটাকে বর্ণান্ধ করে নাও। ঠিক আছে, আমি যেহেতু কন্টিনিউয়াস হিমোফিলিয়া নিয়ে বলছিলাম তো জন্য হিমোফিলিয়া বলে ফেলেছি, সরি। এবারে বর্ণান্ধর ক্ষেত্রে কি হচ্ছে? বর্ণান্ধর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তাহলে মাতাকে কিন্তু আমাদের বাহক করতে হবে এবং পিতাকে আমাদের স্বাভাবিক করতে হবে, এবং এই যে মহিলাদের ক্ষেত্রে বাহক, এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, তারা কিন্তু হলো আপাত দৃষ্টিতে স্বাভাবিক, নরমাল, তাদের মধ্যে আমরা তেমন সমস্যা দেখতে পাই না। কিন্তু সেই নরমালটা আমরা একটাই কেসে ধরবো যখন হিন্ট দেওয়া থাকবে, এইরকম হিন্ট দেওয়া থাকবে বা বলা থাকবে স্বাভাবিক বাহক বা বাহক, তখন আমরা ধরবো। তাছাড়া নরমাল মানে হলো নরমালি XC প্লাস এই হলো ঘটনা। তারপরে ক্ষেত্রে চলে আসো, থ্যালাসেমিয়া রোগের প্রধান দুটি লক্ষণ উল্লেখ করো। থ্যালাসেমিয়ার প্রধান দুটি লক্ষণ কি কি হবে? এগুলো আমরা পার্ট 4 ভিডিওর ভেতরে খুব ইন ডিটেইলে কিন্তু আলোচনা করে রেখেছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে। সবাই ভিডিওগুলো দেখবে, কারণ ওয়ান শট বা শুধুমাত্র মক কিন্তু তোমাদের কনসেপ্টের সলিউশন। কনসেপ্ট যদি বানাতে হয়, কনসেপ্ট যদি গড়তে হয়, কনসেপ্টকে যদি ইটের কংক্রিটের মতো বানিয়ে দিতে হয় যে ঘুষি মারলেও কেউ বলতে পারবে না বছরের পর বছর, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ভিডিওগুলোকে দেখতেই হবে। এবং হাতে আমাদের এখন প্রচুর সময়, এখন জুন মাসের আজকে 9 তারিখ, এবং তোমাদের কি বলবো 70% সিলেবাস হয়ে গেছে। তোমাদের 70% এর উপরে সিলেবাস আমি কভার করে দিচ্ছি, শুধুমাত্র অভিযোজন অভিব্যক্তি পড়ে রয়েছে, যেটা জুন যেতে যেতে তার আগে হয়ে যাবে। জুনের মাঝামাঝিতে শেষ করে দেবো আমি অভিব্যক্তি অভিযোজনের জন্য 2টো পার্ট লাগে। তারপরে তোমরা বসে বসে কি ওয়ান শট দেখবে? ওয়ান শট সবসময় কিন্তু দেখো না বাবা, ওয়ান শট আমিও দেবো। ওয়ান শট হলো পরীক্ষার আগে ফাইনাল রিভিশনের জন্য, কিন্তু আমাদের যখন পড়তে হবে, পড়ার সময় কিন্তু আমাদের ডেসক্রিপটিভ দেখতে হবে। ডেসক্রিপটিভ না দেখে কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ডিং হবে না, কারণ ওয়ান শটে আমরা ওয়ান শট মারি, কিন্তু আমরা যে ওয়ান শটটা মারবো তোমরা সেটা তোমাদের মাথায় গিয়ে শট লেগে যাবে, কারণ আগে থেকে যাদের পড়া আছে তাদের তো ওয়ান শট খুব ভালো লাগছে, ওফ দাদা যা বোঝাচ্ছে সব বুঝতে পারছি, কিন্তু যাদের আগে থেকে পড়া নেই তাদের কিন্তু কিছু কিছু জায়গায় তখন আটকে যাবে। ওরা কি হয়ে গেল, এটা থেকে এটা কি করে হয়ে গেল, ওটা থেকে ওটা কি করে হয়ে গেল, এমা এটা তো বললো না। ওয়ান শটে তো আমরা রিভিশন করছি, আমাদের ডেসক্রিপটিভ কিন্তু প্রত্যেকটা জিনিস পেড ব্যাচে সব আপলোড করা আছে, তোমরা শুধু পড়ো। কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার, তোমাদেরকে এমন রেডি করে দেবো তোমরা নিজেদের দেখে তাক লেগে যাবে যে এমন হয়ে গেল ব্যাপারটা, এত সহজে অ্যান্সার হয়ে যাচ্ছে, এতটা সহজ বানিয়ে। তারপরে চলে আসো, একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া আক্রান্ত কতখানি হতে পারবে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আমি এত চেকার বোর্ড তোদের প্র্যাকটিস করিয়েছি, আশা করি এটা তোরা কিন্তু নিজে করতে পারবি, এতটুকু ভরসা আমি তোদের উপর রাখতে পারছি, ঠিক আছে? এবং এটা করে সবাই কিন্তু আমাকে উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে যে এই 7 নম্বরের যে উত্তরটা, 7 নম্বরের উত্তরের লাস্ট পার্টে কি পার্সেন্টেজে কন্যা সন্তান পুত্র সন্তান তাদের মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই জানাবে, আশা রাখছি তোমাদের থেকে।
তারপরে চলে আসো মটর গাছের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে লিখে তার ফেনোটাইপ অনুপাতগুলি দেখাও এবং মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো। এখানে আমরা সেই প্রথম থেকে করেছিলাম না, পার্ট 2 এর ভিডিওর মধ্যে ডিটেলে বলা আছে যে সেই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর পুরো ইন ডিটেলে যতটা আমি বোর্ড করে দেখিয়েছিলাম অতটাই বোর্ড করে দেখাতে হবে এবং তারপরে তোমাদের শুধুমাত্র ফেনোটাইপ অনুপাতগুলো বলতে হবে। ঠিক আছে, যে চারটে ফেনোটাইপ বেরিয়েছিল 9:3:3:1, হলুদ গোল হলুদ কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত, তাদের অনুপাতটা শুধু লিখতে হবে, ব্যাস এতটুকুই তোমাদের করতে হবে। কিন্তু পুরো ছকটা করতে হবে, পুরোটা, সবকিছু, কিছু বাদ দিলে হবে। তারপরে চলে আসো এই নিয়ে স্বাধীন সঞ্চালনের সূত্র আমরা 4 বার দেখলাম, মানে বুঝতে পারছো সূত্র দুটো কতটা ইম্পর্টেন্ট। পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চালনের সূত্র এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে, অনেক সময় বলে যে প্রথম সূত্রটি লেখো। প্রথম সূত্র মানে হলো সেখানে বলা হচ্ছে পৃথকীভবনের সূত্র, পৃথকীভবনের সূত্রের কথা বলা হচ্ছে প্রথম সূত্র বলতে, এবং যদি বলা হয় দ্বিতীয় সূত্র তার মানে স্বাধীন সঞ্চালন সূত্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে চলে জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? এক্স ক্রোমোসোম সংযোজিত রোগগুলির প্রকাশ স্ত্রী দেহে অপেক্ষা পুরুষ দেহে বেশি দেখা যায় কেন? আমি বারবার বলেছিলাম জেনেটিক কাউন্সেলিং তো শর্ট কোশ্চেন, পারবেই তোমরা, এটা পার্ট 4 ভিডিওর মধ্যে খুব সুন্দর করে আমি লিখে তোমাদের বলে রেখেছি, সেখান থেকে জাস্ট নোট ডাউন করে নেবে। এবং তারপরে এটা চলে আসো এক্স ক্রোমোসোম সংযোজিত রোগগুলির প্রকাশ কেন? কারণ আমরা দেখেছিলাম যে হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা এই ধরনের যে রোগগুলো রয়েছে সেগুলো হলো সাধারণত এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন পরিব্যাপ্ত জিন ঘটিত রোগ। এবারে পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে? পুরুষদের ক্ষেত্রে তো বাবা একটা মাত্রই এক্স ক্রোমোসোম থাকছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে? মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোসোম থাকছে, তার ফলে একটার মধ্যেও যদি মিউটেশন হয় তাহলেও কিন্তু একটা টুক 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 করে কাজ চালিয়ে দেবে, টুক টুক টোটোর মতো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে এদেরকে আমরা তখন বারবার কি বলছি? তখন আমরা এদেরকে বলছি বাহক, কারণ একটা এফেক্টেড এবং সেই বাহককেই আমরা কিন্তু আবার আপাত দৃষ্টিতে বলছি স্বাভাবিক। তার মানে পুরুষেরাই তো বেশি আক্রান্ত হচ্ছে কেন? কারণ পুরুষদের কাছে আছেই তো হলো একটা মাত্র এক্স ক্রোমোসোম এবং সেই একটা এক্স ক্রোমোসোমের মধ্যে যদি কোনো ধরনের রোগের সম্ভাবনা বাড়ে তখন কি হবে? তখন কিন্তু তারা তো আক্রান্ত হয়ে যাবে খুব ইজিলি। এই হলো ঘটনা। এটা দেখবে আমি খুব সুন্দর করে তোমাদের পার্ট 3 ভিডিওর মধ্যে পুরো ক্রস করে লিখে ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে চলে আসো বাবা এবং মায়ের জিনের প্রকৃতি কিরূপ হলে 50% পুত্র স্বাভাবিক, 50% পুত্র হিমোফিলিক এবং 100% কন্যা স্বাভাবিক হবে। প্রথমে আমাদের নিচের দিকে জিনোটাইপ গুলো ফাটাফাট লিখে ফেলতে হবে। কি কি আছে? 50% মানে চারটে সন্তান আছে, চারটে সন্তানের মধ্যে 50% বলেছে পুত্র স্বাভাবিক। কার ক্ষেত্রে বলেছে? এখানে কারুর ক্ষেত্রে বলেনি, এখানে আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে বলেছে। আচ্ছা, তো পুত্র আমাদের এখানে হয়ে গেল 50% স্বাভাবিক, তারপরে হয়ে গেল 50% পুত্র হিমোফিলিক। তাহলে এখান থেকে বোঝা গেল মাতা বাহক, কারণ পুত্রের একটা এক্স ক্রোমোসোম মায়ের থেকে আসছে। আবার 100% কন্যা স্বাভাবিক। এখানেও একটা টুইস্ট আছে, কেন? কারণ যে XH ক্রোমোসোমটা মাতা পুত্রকে দিয়েছে সেই XH ক্রোমোসোমটা মাতা তো কন্যাকেও দেবে, তাই না? কিভাবে দিচ্ছে এবার দেখে নিই আমরা। এটা হয়ে গেল F1। এবার এখানে যদি আমি গ্যামেটের কথা বলি, গ্যামেটের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি? পিতার দেহের ভেতরে আমরা দেখতে পাচ্ছি XH প্লাস আর Y, এই দুটো গ্যামেট দেখতে পাচ্ছি। আর মাতার দেহের ভেতরে কি দেখতে পাচ্ছি? মাতার দেহের ভেতরে দেখতে পাচ্ছি XH প্লাস আর XH। এবং এখানে প্যারেন্টাল জেনারেশন তাহলে কি হয়ে গেল? পিতা হয়ে গেল সম্পূর্ণ স্বাভাবিক এবং সেখানে মাতা হয়ে গেল বাহক। ঠিক আছে, এই হলো ঘটনা। এবার এদের মধ্যে যদি আমি যথেচ্ছভাবে মিলন করাই, যেমন দেখো এর সঙ্গে এটার যদি মিলন হয়, মানে এটার সঙ্গে যদি এটার এরকম ভাবে মিলন হয় তাহলে এইটা হলো। তারপরে এটার সঙ্গে যদি এই এক্স ক্রোমোসোমের মিলন হয় তাহলে এই সন্তানটা এলো। তারপরে এই এক্স প্লাসের সঙ্গে যদি এই এক্স প্লাসের যদি মিলন হয় তাহলে এই কন্যা সন্তানটা এলো। এবং এই XH প্লাসের সঙ্গে যদি এই XH এর মিলন হয় তাহলে XH প্লাস XH হলো। তো সবকটা এটা তোমরা
চেকার বোর্ডের মাধ্যমেও যে গ্যামেট গুলো বেরিয়েছে সেগুলোকে যদি প্লেস করে দেখো তাহলে দেখবে ঠিক এই চারটেই তোমরা কিন্তু সন্তান পাচ্ছ এবং ঠিক এই কনফিগারেশনেই পাচ্ছ। কনফিগারেশনে পাচ্ছ মানে হলো ঠিক এই ক্যারিওটাইপেই তোমরা পাচ্ছ প্রত্যেকটা সন্তানকে। ক্লিয়ার? আমরা ব্যাকে ক্যালকুলেশন করে কত ইজিলি বার করে দিতাম, এইগুলো যদি ছেলেপুলেরা করতে চায় পুরো একদম জিভ বার করে উল্টে পড়ে থাকে। এবার উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো, এইটাই হলো উদাহরণ। এবার নিচে তোমরা লিখে দেবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 50% পুত্র স্বাভাবিক, 50% পুত্র হিমোফিলিক এবং 100% কন্যা স্বাভাবিক। তার মধ্যে 50% এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্যাদের মধ্যে যে 50% সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন হলো বাহক এবং একজন হলো সম্পূর্ণ স্বাভাবিক। কারণ এখানে একটা এক্স ক্রোমোজোম আসছে মাতার দেহ থেকে, সেটা হিমোফিলিয়া আক্রান্ত, এবং পিতার দেহ থেকে যে ওয়াই ক্রোমোজোম আসছে তার ফলে পুত্রটা হিমোফিলিয়া আক্রান্ত হয়ে গেছে, এবং যে কন্যাটা আছে সেই কন্যাটা হিমোফিলিয়ায় বাহক হয়ে গেছে। এই হলো ঘটনা। এবার আজকের যে লাস্ট কোশ্চেন সেটা চলে আসে। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবং আবার সেই সূত্র আমি আর বলছি না, কারণ সেই সূত্র তোমাদের দুটো সূত্র বারবার আসছে এবং সূত্র দুটোকে বারবার বলছি, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই দুটোকে ছেড়ো না, তাহলে নিজের পায়ে কুড়ুল, কোদাল, ভাওলা, বেলচা, হাতুড়ি, পেরে যা যা আছে অস্ত্র সব মারতে হবে। আর এই কোশ্চেন গুলোকেও ছেড়ো না, এগুলো হলো এবারের হট টপিক প্রশ্ন, কারণ এগুলো আসবে, কারণ এই প্রশ্নগুলোর ডিমান্ড এবারে খুব বেশি এবং শুধুমাত্র তোমরা আমার চ্যানেলে পাবে। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যেই কিন্তু অনেকে ভালোবাসা দিচ্ছে এবং তোমরাও ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আরো এগিয়ে নিয়ে যাবে, কারণ তোমাদের জন্যই একমাত্র এত খাটা আমার, এত কন্টেন্ট বানানো, এত পরিমাণে জিনিসপত্র দেওয়া, এবং তোমরাই যদি ভালোবাসা দাও তাহলে খুব ভালো লাগে, কারণ জানোই সম্পূর্ণ ব্যাপারটাই তো অনলাইনে। সেই জন্য তোমরা অবশ্যই করে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করে দিও, লাইক কমেন্ট এবং অবশ্যই করে সাবস্ক্রাইব কিন্তু করে চ্যানেলটার পাশে থেকো। এবার এখানে বলেছে সংকর কালো গিনিপিগ। সংকর কালো গিনিপিগ মানে আমি কি বলেছিলাম, ক্যাপিটাল বি স্মল বি। আর আরেকটা কি বলছে, সাদা গিনিপিগ, মানে হয়ে গেল স্মল বি। সংকর কালো গিনিপিগ থেকে কি বেরোচ্ছে, একটা ক্যাপিটাল বি বেরোচ্ছে, একটা স্মল বি বেরোচ্ছে। এটা হয়ে গেল প্যারেন্টাল জেনারেশন, এটা হয়ে গেল গ্যামেট। আর এখান থেকে কি বেরোচ্ছে, এখান থেকে একটা মাত্র স্মল বি বেরোচ্ছে। এবার এটাকে যদি আমি F1 জন্য চেকার বোর্ড লিখে প্লেস করি তাহলে আমরা এখানে ক্যাপিটাল বি পাচ্ছি, স্মল বি পাচ্ছি এবং এখানে একটা স্মল বি পাচ্ছি। এটাকে আমরা যথেচ্ছভাবে এবারে ধরে নিলাম এটা হলো পুরুষ আর এটা হলো মহিলা, কারণ এটা তো নিষেক সম্পন্ন হবে না, এটা তো গিনিপিগ। এদের মধ্যে যেন পরাগ যোগ লিখে ফেলো না বাবা, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি পাচ্ছি এবং এখানে স্মল বি পাচ্ছি। তাহলে চেকার বোর্ডের সাহায্যে কি দেখতে পেলাম, চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখতে পেলাম যে সংকর কালো এবং সাদা গিনিপিগ উৎপন্ন হয়েছে 1:1 অনুপাতে, এবং তাদের যে জিনোটাইপ সেটাও হলো 1:1 অনুপাতে রয়েছে, কারণ এখানে একটা মাত্র রয়েছে হলো ক্যাপিটাল বি স্মল বি এবং একটা মাত্র রয়েছে হলো স্মল বি। এইটা আমাদের বলতে হবে। অথবা পার্সেন্টেজেও যদি বলো পার্সেন্টেজেও বলতে পারো, কোনো সমস্যা নেই। 100% এর মধ্যে 50% হলো সংকর কালো এবং 50% হলো বিশুদ্ধ সাদা। এই হলো ঘটনা। তাহলে আজকের মতো এই যে হট টপিক, সব থেকে বেশি ইন্ডিভিজুয়াল যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এবং এই প্রশ্নগুলো বারবার বলছি পরীক্ষায় আসার চান্সেস কিন্তু অনেক 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 বেশি। সেই জন্য তোমাদের যতটুকু বলছি, এই দাদার দিকে তাকিয়ে যতজন ভরসা করেছে ততজন ইতিমধ্যে কিন্তু ফল পাচ্ছে। তারা আমাকে নিজেরাই জানাচ্ছে হোয়াটসঅ্যাপে কমেন্ট সেকশনে যে দাদা তোমার এই বংশগতি সম্পূর্ণটা পড়ার পরে ইউটিউবে কেউ এরকম ভাবে পড়ায়নি, এবং সম্পূর্ণটা পড়ার পরে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে, প্রিভিয়াস টেস্ট পেপার থেকে অনায়াসে প্রশ্ন হয়ে যাচ্ছে, অনায়াসে এমন ভাবে তুমি পড়িয়ে দিয়েছো। সেজন্য বারবার বলছি প্রত্যেকটা ভিডিও দেখো, খুব ভালো করে এই সুপার মক গুলোকে দাও, কারণ এইখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, এবং হাতের মোয়া যদি একবার বেরিয়ে যায় আর কিন্তু ফিরে আসবে না, একবার কিন্তু বেরিয়ে গেলে আর আসবে না, বারবার বলছি। সেই জন্য এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে বারবার করে প্র্যাকটিস করো, বারবার ভালো করে খাতায় নোট ডাউন করে সুন্দর করে উত্তর লেখো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং সেখান থেকে তুমি আমাকে কোনো সাজেশন চাইলে যে উত্তরটা ঠিক লেখা হয়েছে কি হয়নি তাও আমি দেখে দেবো, কিন্তু তোমরা পড়ো, তোমাদেরকে আমি এমন ভাবে রেডি করে দেবো তোমাদের নিজস্ব কল্পনা চিন্তা শক্তির বাইরে। তোমরা বলবে আইলা এত সহজ জিনিস ছিল, বেকার মার্কেটে ভয় ছড়িয়ে রেখে দিয়েছে। এত জিনিসটা মুখস্থ করেনি না, জিনিসটা হলো একটা জল ভাত সাবজেক্ট, জিনিসটা এতটা সহজ, কিন্তু অনেকে কি করে, অনেকে কিন্তু জিনিসটাকে বলে না মুখস্থ করতে হবে, না এটা মুখস্থ করতে হবে। এই ক্রসগুলোকে জানো, ক্রসগুলোকে মুখস্থ করে বসে ছেলেমেয়েরা এরকম দুলে xh + y xh + y xh y xh y এরকম করে মুখস্থ করে।
এগুলো মুখস্থ করার কি আছে বলো তো? এগুলো তো জাস্ট একটা কনসেপ্ট, একবার বুঝে গেলে সারা জীবন আর কোনোদিন ভুলবে না। এই কনসেপ্ট তোমাদের 11-এ লাগবে, এই কনসেপ্ট তোমাদের 12-এ লাগবে সায়েন্স নিয়ে পড়লে। তাহলে কত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আর যেগুলোতে ছেলেমেয়েরা নিয়ে ছিনিমিনি খেলছে। সেই জন্য অবশ্যই করে ভালো করে সব কটা ভিডিও, প্রত্যেকটা ভিডিও খুঁটিনাটি সব দেখবে। এবং এই সুপার মকগুলো কিন্তু হলো তোমাদের কিন্তু সুপার সাজেশন। এই সুপার সাজেশনগুলো যদি তোমরা করো তাহলে আমি দাবি করে বলতে পারি যে তোমাদের আর কোনো দিন জীবনে কোনো সমস্যা হবে না বংশগতির চ্যাপ্টার নিয়ে। এবং এর আগেও দুটো সুপার মক কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন খুব 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 ইম্পর্টেন্ট, সেগুলোও কিন্তু অবশ্যই করে তোমরা দেখবে। তাহলে আজকের মতো এতটাই থাকলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আজকের মতো তাহলে টাটা।